নাদিয়ার ঘুম ভাঙে একটি ছেলের ডাকে, যে কিনা ভাবি ভাবি বলে ডেকে চলেছে। নাদিয়া হুড়মুড়িয়ে সোজা হয়ে বসে, দুই হাতে চোখ কষলে চোখ বড় বড় করে তাকায়। পাশে তাকিয়ে দেখে ওর বর কার থেকে বেরিয়ে গেছে। সে অন্য একজনের কাঁধে ভর করে ভিতর দিকে এগিয়ে যাচ্ছে। বিশাল আলিশান বাড়ি, চারদিক জলজল করছে লাইটের আলোয়। নাদিয়ার পাশের ডোর খুলে দেয় ছেলেটা। ভাবি, বেরিয়ে আসুন, পৌঁছে গিয়েছি আমরা। নাদিয়া নেমে দাঁড়ায়। দুজন মেয়ে নাদিয়াকে বাড়ির প্রবেশের গেটের কাছে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ায়। নাদিয়ার শাশুড়ি, চাচি শাশুড়ি আরও কয়েকজন এগিয়ে আসে, বরণ করে ভিতর নিয়ে যায় নাদিয়াকে। ড্রয়িং রুম দেখে নাদিয়ার চোখ কপালে। টিভিতে দেখা বাড়িগুলোর মতোই সুন্দর ভেতরটা, সুন্দর সুন্দর ফার্নিচারে ঠাসা প্রত্যেকটা কোণা। নিখুঁতভাবে সাজানো হয়েছে পুরো ড্রয়িং রুম। নাদিয়া মাথা নিচু করে নেয়, দৃষ্টি স্থির করে ফ্লোরে। মার্বেল পাথরের টাইলস দিয়ে তৈরি ফ্লোর, লাইটের আলোয় ঝকঝক করছে। এই বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই নাদিয়ার। সেই বাড়ির কিনা বউ হয়ে এসেছে। নাদিয়ার কাছে স্বপ্নের মতো লাগছে সব কিছু। নিয়মকরণ শেষ করে নাদিয়াকে বরের রুমে নিয়ে যাওয়া হয়। ওর বরের নাম কি নাদিয়া এখনও জানে না। নাদিয়াকে শুভ্র রঙা নরম তুলতুলে বেডে বসানো হয়। নাদিয়ার প্রয়োজনীয় সব কিছু রাখা সুটকেসটা রুমে দিয়ে যায় একজন। মেয়ে দুজনের মধ্যে একজন বলে, ওদিকে ওয়াশরুম, ভারী শাড়ি চেঞ্জ করে হালকা শাড়ি পরে নিও। মেয়ে দুজন চলে যায়। দুজনেই নাদিয়ার থেকে বয়সে অনেক বড় হবে। কথা মার্জিত ভাষায় প্রকাশ করে। মিষ্টিভাষী মানুষ মিশুকও বটে। অহংকার গরিমা নেই হয়তো, থাকলে নাদিয়ার সাথে এভাবে কথা বলতো না। নাদিয়া রুমের চারদিকে ভালোভাবে নজর বুলিয়ে নেয়। আরেক দফা অবাক হয় পুরো রুম দেখে। রুমের ভিতরে সাদা রং, আসবাবপত্র সব কিছু সাদা রঙের। দামি দামি সব কিছু দিয়ে সাজানো রুমটা। বেড থেকে উঠতে যাবে তখনই রুমে প্রবেশ হয় ওর বর উদয় চৌধুরীর। একজনের কাঁধে ভর করে ভিতরে আসে। একবার তাকাই বেডে বসে থাকা নতুন বউয়ের দিকে। তারপর নিজের সাথে আসা ছেলেটাকে বলে, আমি চেঞ্জ করব, ওয়াশরুমে নিয়ে চল। ধরে ওয়াশরুমে নিয়ে যাই। আবার সে ড্রেস নিয়ে যায় আলমারি থেকে। ফ্রেশ হওয়া শেষে আবার ধরে বেডে বসিয়ে দিয়ে চলে যায় ছেলেটা। উদয় চৌধুরী বেডে শুতে শুতে গম্ভীর গলায় বলে, বসেই থাকবেন নাকি ঘুমানোর ইচ্ছা আছে? যদি থাকে তাহলে ড্রেস চেঞ্জ করে লাইটটা অফ করে এসে শুয়ে পড়ুন। নাদিয়া দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সুটকেস খুলে একটা হালকা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে নাদিয়া পড়ে মহা ঝামেলায়। এখানকার কিছুই নাদিয়া ব্যবহার করতে জানে না। জানবে কিভাবে? আগে তো কোনো দিন দেখেও নি, আজকেই প্রথম দেখছে। শুধুমাত্র ট্যাপটা আগে দেখেছে আর ইউজও করতে জানে। বাকিগুলো কিভাবে ইউজ করতে হয় নাদিয়ার জানা নেই। হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বরটা উল্টো পাশ ফিরে শুয়ে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। হাতে শাড়িটা ভাঁজ করে রেখে দেয়। লাইট অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ে কিনারে ঘেঁষে। ফজরের আজান হয়েছে কিছুক্ষণ আগেই। এই টাইমে রোজ ঘুম থেকে ওঠে নাদিয়া। তারপর হাত মুখ ধুয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপর গোয়াল ঘরে যায়, গরু বের করে, গোবর পরিষ্কার করে, উঠোন বাড়িঘর ঝাড়ু দেয়, রান্না করে। কিন্তু কিন্তু আজকে ভাগ্যের পরিবর্তনে এই সময়টাতে শুয়ে আছে নরম তুলতুলে বিছানায়। ওর দুঃখর দিন কি ফুরিয়ে এসেছে, নাকি সেই 22 বছর আগের বাড়িটা ছেড়ে আসলেও 22 বছর আগের ভাগ্যটা ওকে ছাড়েনি? নাদিয়ার ঘুম ভাঙে 8টার পর। আর মোড়া দিয়ে উঠে বসে বেডে। আশেপাশে তাকে অপরিচিত জায়গা দেখে চমকে ওঠে। কিঞ্চিৎ সময়ের ব্যবধানে পূর্বে সব কিছু মনে পড়ে যায়। এটা ওর শ্বশুর বাড়ি, আর এটা ওর বরের রুম। পাশে শুয়ে থাকা মানুষটার দিকে তাকাই। আগের মতোই উল্টো পাশ ফিরে শুয়ে আছে, নড়াচড়া করেনি আর। বেড থেকে নেমে দাঁড়ায়, এলোমেলো শাড়ি ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে ডিভানের উপর বসে। বাইরে আলো ফুটলেও রুমটা এখনও পুরোপুরি অন্ধকারে ছেয়ে আছে। শুধু সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু আলো রুমে প্রবেশ করছে, যার দরুন একটু একটু আলোকিত হয়ে যাচ্ছে রুমটা। নাদিয়া এখন কি করবে? রুম থেকে বের হবে নাকি এখানেই বসে থাকবে? অপরিচিত একটা জায়গা, মানুষজন কাউকে চেনেও না। শাড়ির আঁচল খামচে ধরে চুপচাপ বসে রইল। বাবার বাড়ির কথা স্মরণ হয়। গরুগুলি কি এখনও গোয়ালের ভিতরেই রয়েছে, নাকি সাথী বেগম বের করেছেন? আজকে রান্না কে করবে? পুরো বাড়ির কাজ কে করবে?
আজ তো সতীনের মেয়ে নাদিয়া নেই, কার ঘাট ধরে কাজগুলো করাবে আজ। নাদিয়া বুক ভরে শ্বাস টেনে নেয়। কতগুলো দিন পর কোনো কাজ না করে এভাবে বসে আছে, হিসেব নেই। আবার তাকায় বেডে শুয়ে থাকা মানুষটার দিকে। লোকটা বেশ অদ্ভুত। সবসময় কি গম্ভীর স্বরে কথা বলে, নাকি শুধু গতকালকেই বলেছে? কথাও বলে হয়তো, খুব কম। নতুন বউয়ের সাথে দুটো কথা অবধি বলল না। চেঞ্জ করতে বলেই উল্টো পাশ ফিরে শুয়ে পড়েছে। অদ্ভুত মানুষ। বসে থাকতে থাকতে সময় গড়িয়ে 9টার ঘরে চলে আসে। বসে থাকতে ভালো লাগছে না। বসা থেকে উঠে নিঃশব্দে পায়চারি করতে শুরু করে। লোকটার সাথে সাথে এই বাড়ির সকল মানুষও বেশ অদ্ভুত। এতটা বেলা হয়ে গেল, কেউ ডাকতে আসলো না, নাকি এখনও কেউ ঘুমতে ওঠেনি? হয়তো ওঠেনি, সকলেই তো রাতে জেগেছিল। 9:30টার পর রুমে ডোর নক করে। ডোর খোলাই ছিল, আবার ধাক্কা দিতেই খুলে যায়। ডোরের দিকে তাকায় নাদিয়া। রাতে যে মেয়েটা ওকে এই রুমে রেখে গিয়েছিল সেই মেয়েটা এসেছে। উদয়ের চাচাতো বোন উষা। উষা নাদিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, উঠে গেছো? আমি তো ভেবেছিলাম ঘুম হয়নি, তাই আর ডাকতে আসিনি। জোর করে সৌজন্যমূলক হাসে নাদিয়াও। উষা নিজের হাতে থাকা প্যাকেট দুটো ডিভানের উপর রাখে, নিজেই গিয়ে লাইট অন করে। লাইটের আলোয় ইন্টেরিয়র ডিজাইনের রুমটা আলোকিত হয়ে যায়। রুমটা নাদিয়ার কাছে স্বপ্নের রাজ্য মনে হচ্ছে। কারো থাকার রুম এত সুন্দর হয় নাদিয়ার কল্পনায় ছিল না। উদয়ের চোখে লাইটের আলো পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে বিরক্তিতে। বিরক্তি ভঙ্গিতে ওপাশ থেকে এপাশ হয়। চোখ মেলে দেখে 3জন মেয়ে দাঁড়িয়ে আছে, যার মধ্যে একজন ওর বউ আর 2জন বোন। বিরক্তিমাখা গম্ভীর কণ্ঠে বলে, লাইট অন করেছে কে? 3জনেই বেডের দিকে তাকায়। উদয়ের রাগি রাগি মুখ দেখে উষা ওর ফুফাতো বোন মারিয়ার মুখ দেখার মতো হয়েছিল। উষা মিনমিন করে বলে, সরি ভাইয়া, আসলে ভাবিকে তৈরি করে নিচে নিয়ে যেতে বলেছে, তাই আর কি। উদয় পাশ থেকে একটা বালিশ নিয়ে নিজের মাথার উপর চেপে ধরে। উষা ফোঁস করে শ্বাস ছাড়ে। যাক বাবা, বেঁচে গেছে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল 3জনের চোখ মুখের অবস্থা। উষা আর মারিয়ার চোপসে যাওয়া চোখ মুখ দেখে এতটুকু বুঝতে পেরেছে এই লোককে ভয় পায় এরা। না হলে এর দুটো কথা শুনেই মুখ অমন হয়ে যাবে কেন? উষা আস্তে আস্তে বলে, ভাবি চলো তোমাকে তৈরি করে দেই, সবাই নিচে অপেক্ষা করছে তোমার জন্য। উষা শপিং ব্যাগ থেকে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে, অন্য ব্যাগ থেকে জুয়েলারির বক্স। সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় দুজন। নাদিয়া নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারে না। এটা কি সেই অস্পারা গায়ের মেয়ে নাদিয়া, যে কিনা মুখে কখনো একটু ক্রিম দিতে পারতো না, চুলে ঠিকমতো শ্যাম্পু করতে পারতো না, ভালো পোশাক পরতে পারতো না? সে কিভাবে এত দামি স্বর্ণের জুয়েলারি পরবে, এত দামি দামি মেকআপ প্রোডাক্ট কিনবে? রোদে খামারে কাজ করতে করতে ফর্সা স্কিনে ট্যান পড়ে গেছে। নিজেকে এই সাজে দেখে নাদিয়া নিজেই মুগ্ধ হয়ে যায়। নাদিয়া কি সত্যিই তবে এত সুন্দর, নাকি স্বপ্ন দেখছে? রাতে বিয়ের জন্য সাজিয়ে দিলেও সময়ের অভাবে নাদিয়া নিজেকে আয়নায় দেখতে পারেনি। রাতেও কি এইভাবেই সাজানো হয়েছিল? হয়তো না। উষা নাদিয়ার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে ভাবি, কারো নজর না লাগুক। নাদিয়া লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়। আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। চলো নিচে চলো, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে তো। নাদিয়া টুলের উপর থেকে উঠে দাঁড়ায়। উষা নাদিয়ার হাত ধরে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মারিয়াকে বলে, রুমের লাইটটা অফ করে দিয়ে আসতে। তারপর বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, দেখলে না নিজের বউটাকে, দেখলে পাগল হয়ে যেতে। নিচে নেমে আসতেই সকলেই তাকায় নাদিয়ার দিকে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, মায়াবীও বটে। এই মেয়েটার জন্য যদি ছেলেটার জীবন পরিবর্তন হয়, সমস্যা কোথায়? তারা নাদিয়ার ব্যাপারে সব কিছু জেনে শুনেই এনেছে ছেলের বউ করে। যা কিছু হয়ে যাক, নাদিয়া কোনোভাবেই উদয়কে ছেড়ে যেতে পারবে না। যাবেই বা কোথায়? থাকলে উদয়ের সাথেই থাকতে হবে, থাকতে না চাইলেও উদয়ের সাথেই থাকতে হবে। মরলে উদয়ের সাথেই, বাঁচলেও উদয়ের সাথেই। এই পৃথিবীতে নাদিয়ার শেষ গন্তব্য উদয় চৌধুরী। নাদিয়া সবাইকে সালাম দেয়। সকলে যা যা জিজ্ঞেস করে ধীরে ধীরে তার উত্তর দেয়। বাড়ির বড় বউ হিসাবে সবাই নাদিয়াকে গিফট দেয়, শাড়ি গহনা দেয় সকলেই। নাদিয়া অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এত গহনা দিয়ে কী করবে? এত দামি শাড়ি দিয়েই বা কী করবে? এগুলো পরার যোগ্যতা কি ওর আছে? হয়তো আছে। এখন তো আর সেই অস্পারা গায়ের মেয়ে নাদিয়া নেই, এখন সে চৌধুরী হাউসের বড় বউ।
তাকে এখন থেকে এইসব পরে চলতে ফিরতে হবে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে নাদিয়ার হাত পার ভিতর তীর তীর করে কাঁপছে। এসির মধ্যেও নাকে বিন্দু বিন্দু ঘাম জমছে।